আসসালামু আলাইকুম। মহাশূন্য থেকে দেয়ে আসা বিশাল এক ধূমকেতুর বিস্ফোরণে সমস্ত মানবজাতির ধ্বংস নিশ্চিত ছিল, কিন্তু কিভাবে কিছু মানুষ অকল্পনীয়ভাবে বেঁচে গেল জানতে হলে দেখতে থাকুন অসাধারণ এই সার্ভাইভাল থ্রিলার মুভিটির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমাদের জন নামের একজন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারকে দেখানো হয়। জন একটি বহুতল ভবনের নকশা তৈরিতে ব্যস্ত ছিল। এমন সময় ববি নামের জনের একজন সহকর্মী এসে বলে জন চাইলে তার বাড়িতে চলে যেতে পারে, কনস্ট্রাকশনের বাকি কাজগুলো তারা সামলে নিবে। জন ববিকে ধন্যবাদ জানিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার পথে জন গাড়ি রেডিওতে ক্লার্ক নামের একটি বিশাল ধূমকেতু সম্পর্কে জানতে পারে, যেটিকে নাসার বিজ্ঞানীরা মানব ইতিহাসের সবচেয়ে বড় ধূমকেতু বলে ধারণা করছে। কিছুক্ষণ গাড়ি ড্রাইভ করার পর জন তার বাসায় চলে আসে। বাসায় ঢুকে সে তার ওয়াইফ এলিসনের সাথে দেখা করে ও তাকে জিজ্ঞাসা করে তাদের ছেলে নাথান কোথায়। এলিসন তাকে বলে নাথান বাইরে খেলাধুলা করছে। কিছুক্ষণ পর নাথান ঘরে প্রবেশ করে। নাথানকে দেখে জন তাকে জড়িয়ে ধরে আদর করে। এরপর জন ও নাথান ক্লার্ক ধূমকেতুটি সম্পর্কে কথা বলতে থাকে। জন নাথানকে জিজ্ঞাসা করে তার বডিতে লাগানো ইনসুলিনটি ঠিকভাবে কাজ করছে কিনা। নাথান তাকে জানায় সে আগের চেয়ে কিছুটা সুস্থ অনুভব করছে। পরের দৃশ্যে নাথান টিভিতে ক্লার্ক ধূমকেতুটি সম্পর্কে একটি নিউজ দেখছিল, যেখানে খবর পাঠক ক্লার্ক ধূমকেতুটির উৎপত্তি নিয়ে আলোচনা করছিল। ক্লার্ক ধূমকেতুটির একটি বড় অংশ খুব শীঘ্রই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে চলেছে এবং যখন এটি সূর্যের কাছাকাছি চলে আসবে তখন সেটি অনেক উত্তপ্ত হয়ে যাবে। তবে বিজ্ঞানীরা বলছে ধূমকেতুটি মাটিতে পড়ার আগেই বায়ুমণ্ডলে পুড়ে ধ্বংস হয়ে যাবে। জন নাথানকে নিয়ে সুপার মার্কেটে আসে বাজার করার জন্য। তখন সে অনেকগুলো বিমান আকাশে উড়ে যেতে দেখে, কিন্তু সে জানত না বিমানগুলো কোথায় যাচ্ছে। জন নাথানকে নিয়ে মার্কেটে বিভিন্ন জিনিস কেনাকাটা করতে থাকে, আর তখনই তার মোবাইলে ইউএস গভর্নমেন্টের থেকে একটি ফোন কল আসে, যেখানে তাকে আশ্রয় কেন্দ্রে রাখার জন্য সিলেক্ট করা হয়েছে বলা হয়। বাসায় ফেরার পথে জন অনেকগুলো মিলিটারি কার ও আকাশে আরও কয়েকটি বিমান উড়তে দেখে, যা থেকে সে বুঝতে পারে কিছু একটা ঘটতে চলেছে। জন বাসায় ফিরে দেখতে পায় তার সকল বন্ধু বান্ধব পার্টি করার জন্য চলে এসেছে। তখন তারা টিভিতে একটি নিউজ দেখতে পায়, যেখানে বলা হচ্ছে ক্লার্ক ধূমকেতুটির একটি অংশ আর কিছুক্ষণের মধ্যেই পৃথিবীতে পড়তে চলেছে, তবে সেটি সমুদ্রে গিয়ে পড়বে। যা শুনে সেখানে থাকা সকলে নিশ্চিন্ত হয়। এরপর সকলে টিভিতে ক্লার্ক ধূমকেতুটির ল্যান্ডিং করার লাইভ ভিডিও দেখতে থাকে। দেখা যায় ধূমকেতুটি আটলান্টিক সমুদ্রের একটি জায়গায় গিয়ে পড়ে, কিন্তু কোনো বিস্ফোরণ হয় না, যেটি হওয়ার কথা ছিল। হঠাৎ সকলে ভূমিকম্প হওয়ার মতো আওয়াজ শুনতে পায়। জন বাইরে বের হয় বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য, আর তখনই একটা বিস্ফোরণ ঘটে, যেটির প্রভাবে জন ছিটকে পড়ে যায়। জন এরপর দ্রুত ঘরের ভেতরে চলে আসে এবং টিভিতে দেখে একটু আগে যে বিস্ফোরণটি হয়েছে তার আঘাতে পুরো সেন্ট্রাল ফ্লোরিডা ধ্বংস হয়ে গিয়েছে। তারা একটুর জন্য বিস্ফোরণের প্রভাব থেকে বেঁচে গিয়েছে। এমন সময় জনের মোবাইলে পুনরায় ইউএস গভর্নমেন্টের সেই মেসেজটি আসে, যেখানে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে আশ্রয়কেন্দ্রে যাওয়ার ফ্লাইটে উঠতে হবে বলে জানানো হয়। এরপর তারা আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য ব্যাগে জিনিসপত্র গুছানো শুরু করে। নাথান জনকে ডাক দিয়ে আকাশে তাকানোর জন্য বলে। দেখা যায় পুরো আকাশ বিস্ফোরণের প্রভাবে আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে। আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে কেনি নামের জনের একজন প্রতিবেশী তার মেয়ে এলিকে তাদের সাথে নেওয়ার জন্য অনুরোধ জানায়। এলিসন ও নাথান এলিকে তাদের সাথে নেওয়ার জন্য জনকে বলে, কিন্তু জন জানায় তাদের সাথে বাইরের কোনো লোককে মিলিটারিরা অ্যালাউ করবে না। কেনি জনের কাছে অনেক কাকুতি মিনতি করতে থাকে এলিকে তাদের সাথে নেওয়ার জন্য, কিন্তু জন অপারক, কারণ সে জানে এলিকে তাদের সাথে নেওয়া হলেও সোলজাররা এলিকে এয়ারপোর্টের বাইরে আটকে দেবে, তখন এলি হারিয়ে যেতে পারে। এদিকে তারা রাস্তায় দেখতে পায় অনেক লোক শহর ছেড়ে চলে যাওয়ায় যে যেভাবে পারে দোকানের সমস্ত জিনিসপত্র লুট করে নিচ্ছে। জন গাড়ির রেডিওতে তখন শুনতে পায় ক্লার্ক ধূমকেতুটির কয়েক হাজার অংশ আর কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর বিভিন্ন জায়গায় পড়তে চলেছে, যার ফলে অনেক শহর ধ্বংস হয়ে যাবে। কিছুক্ষণ পর তারা এয়ারপোর্টে এসে উপস্থিত হয়। তারা দেখতে পায় অনেক মানুষ বাইরে থেকে ভেতরে প্রবেশের চেষ্টা করছে। গার্ডরা চেকিং করে যাদেরকে শুধু সিলেক্ট করা হয়েছে তাদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে। জন অনেক কষ্টে ভিড় ঠেলে গার্ডদের তার আইডি কার্ড দেখায় এবং গার্ডরা তাদের 3 জনকে এরপর ভেতরে প্রবেশ করতে দেয়। ভেতরে প্রবেশ করার পর জন জানতে পারে সে তার সাথে শুধুমাত্র একটি ব্যাগই নিতে পারবে। তাই জন ও এলিসন তাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো একটি ব্যাগে ভরা শুরু করে।
এমন সময় এলিসন জনকে বলে নাথানের মেডিসিনগুলো ব্যাগের ভিতরে নেই। জন তখন বুঝতে পারে নাথানের মেডিসিনগুলো নিশ্চয়ই গাড়ির মধ্যে রয়ে গিয়েছে। জনদের প্লেন ছাড়ার আর মাত্র 20 মিনিট বাকি ছিল। তাই জন এলিসন ও নাথানকে অপেক্ষা করতে বলে গাড়ি থেকে মেডিসিন আনতে চলে যায়। এলিসন তখন একজন আর্মিকে বলে তার হাজব্যান্ড ছেলের ওষুধ আনার জন্য বাইরে গিয়েছে, যদি তার আসতে দেরি হয় তারা যেন জনকে তাদের প্লেনে উঠিয়ে দেয়। নাথানের অসুখ আছে জেনে একজন আর্মি এলিসনকে তার সাথে একটি ক্যাম্পে নিয়ে আসে ও একজন অফিসারকে নাথানের অসুখের ব্যাপারে জানায়। তখন সেই আর্মি অফিসার এলিসনকে বলে অসুস্থ কাউকে তারা প্লেনে অ্যালাউ করবে না। এলিসন সেই আর্মি অফিসারকে তখন বলে আপনার পরিবারের কেউ যদি নাথানের অবস্থায় থাকতো তাহলে আপনি কি তারপরও অ্যালাউ করতেন না? আর্মি অফিসারটি জবাব দেয় প্রায় সকল আর্মি ও তাদের পরিবারকে আশ্রয়কেন্দ্রের জন্য সিলেক্ট করা হয়নি। মৃত্যু নিশ্চিত জেনেও তারা শুধুমাত্র তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। এইদিকে জন নাথানের মেডিসিন নিয়ে এসে এয়ারপোর্টে ঢুকে এলিসন ও নাথানকে খুঁজতে থাকে, কিন্তু তাদেরকে কোথাও দেখতে পায় না। জন তখন একজন আর্মিকে এলিসন ও নাথানের বর্ণনা দিয়ে জিজ্ঞাসা করে সে তাদের কোথাও দেখেছে কিনা। আর্মিটি বলে তারা হয়তো বা এতক্ষণে প্লেনে উঠে গিয়েছে, তাই সে জনকে তাদের প্লেনে গিয়ে খুঁজতে বলে। জন প্লেনে এসে এলিসন ও নাথানকে খুঁজতে থাকে আর তখনই প্লেনটি ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়। জন এলিসনের মোবাইলে মেসেজ সেন্ড করে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে মেসেজ সেন্ড হচ্ছিল না। জন তখন সিদ্ধান্ত নেয় প্লেন থেকে নেমে পড়ার জন্য, তাই সে সোলজারদের বলে তাকে প্লেন থেকে নামিয়ে দিতে। হঠাৎ নিরাপত্তা ভেঙে অনেক লোক এয়ারপোর্টে ঢুকে পড়ে। মিলিটারিরা লোকগুলোকে আটকানোর জন্য তাদের দিকে গুলি ছুড়ে, আর তখনই একটি গুলি এসে পেট্রোল পাইপ ধরে রাখা এক সোলজারের গায়ে লাগে, যার কারণে তার হাত থেকে পাইপটি পড়ে পেট্রোল চারদিকে ছড়িয়ে যায় ও আগুন লেগে প্লেনে বিশাল বিস্ফোরণ ঘটে, যেটির হাত থেকে জন অল্পের জন্য বেঁচে যায়। এদিকে নাথান মেডিসিনের অভাবে অসুস্থ হয়ে পড়ে, তাই এলিসন নাথানকে নিয়ে ফার্মেসিতে ওষুধ কিনতে আসে। এমন সময় কয়েকটি সন্ত্রাসী ফার্মেসিতে ঢুকে এলোপাতাড়ি গুলি করে অনেককে মেরে ফেলে। এলিসন লুকিয়ে নাথানকে নিয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে একটি সন্ত্রাসী তাদের সামনে এসে দাঁড়ায়। এলিসন তাকে অনুরোধ করে তাকে ও নাথানকে ছেড়ে দেওয়ার জন্য। সন্ত্রাসীটির তাদের প্রতি দয়া হয়, তাই সে তাদের কোনো ক্ষতি না করে ছেড়ে দেয়। ফার্মেসি থেকে বের হয়ে এলিসন রাল্ফ নামের একটি লোককে তাদের দুজনকে নক্সভ্যালি পর্যন্ত পৌঁছে দেওয়ার অনুরোধ জানায়। রাল্ফ তাদেরকে লেক্সিংটন পর্যন্ত পৌঁছে দেবে বলে গাড়িতে জায়গা দেয়। গাড়িতে উঠার পর রাল্ফের ওয়াইফ এলিসন ও নাথানের হাতে বিমানে উঠার রিস্ট ব্যান্ডটি দেখতে পায়, তাই সে এলিসনকে জিজ্ঞাসা করে তোমরা বিমানে উঠার অনুমতি পেয়েও উঠোনি কেন? এলিসন তাকে নাথানের অসুস্থতার জন্য তাদেরকে অ্যালাউ করা হয়নি বলে জানায়। এদিকে জন নাথান ও এলিসনকে খোঁজার জন্য এলিসনের বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এমন সময় সে আকাশে ক্লার্ক ধূমকেতুটির কয়েকটি অংশকে পার্শ্ববর্তী শহরে পড়তে দেখে। কিছু মানুষ দূর থেকে ধূমকেতুটির বিস্ফোরণ উপভোগ করছিল, কারণ তারা জানে আর কিছুক্ষণের মধ্যে তারা মরতে চলেছে। জন একটি জায়গায় এসে একজন ট্রাক ড্রাইভারকে তাকে লিফট দেওয়ার অনুরোধ জানিয়ে বলে লেক্সিংটন পর্যন্ত ছেড়ে দিতে। ট্রাকের ভেতর জনের সাথে কলিন নামের একটি লোকের পরিচয় হয়, যে তাকে জানায় কানাডার বর্ডারের কাছে কিছু প্রাইভেট বিমান অপেক্ষা করছে, যেগুলো সরকারি বিমানগুলোকে ফলো করে গ্রিনল্যান্ড নামের একটি জায়গায় যাচ্ছে, যেখানে শেল্টারগুলো অবস্থিত। কলিন জনকে অনুরোধ করে তার সঙ্গে প্রাইভেট বিমানে করে গ্রিনল্যান্ডে যেতে, কিন্তু জন তাকে জানায় সে তার স্ত্রী ও ছেলেকে না পাওয়া পর্যন্ত সেখানে যেতে পারবে না। এদিকে রাল্ফ হঠাৎ গাড়ি থামিয়ে এলিসনের কাছ থেকে নাথানকে তুলে নেওয়ার চেষ্টা করতে থাকে, কারণ তার উদ্দেশ্য ছিল নাথানের রিস্ট ব্যান্ডটি মিলিটারিদের দেখিয়ে কোনোভাবে প্লেনে উঠে পড়া। তাই সে এলিসনকে গাড়ি থেকে টেনে হিসড়ে নামিয়ে নাথানকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ট্রাকে থাকা এক লোক জনকে তার হাতে থাকা রিস্ট ব্যান্ডটি তাকে দিয়ে দিতে বলে। জন লোকটিকে রিস্ট ব্যান্ডটি দিতে না করলে লোকটি একটি হাতুড়ি নিয়ে জনকে মেরে ফেলার হুমকি দেয়। এরপর জন ও কলিনের সাথে কিছু লোকের ট্রাকের মধ্যে মারামারি শুরু হয়, যার কারণে ট্রাকটি ব্যালেন্স হারিয়ে একটি গাড়ির সাথে ধাক্কা খায়, ফলে সবাই ট্রাক থেকে একটি খাদে পড়ে যায়। কিছুক্ষণ পর জনের জ্ঞান ফিরে আসে ও তাকে দুইজন লোক মারার জন্য আক্রমণ করে। মারামারির এক পর্যায়ে জন ভুলবশত হাতুড়ির কোনা লোকটির মাথায় ঢুকিয়ে দেয়, যার ফলে লোকটি মারা যায়। এতে জন অনেক শক্ট হয়ে যায়, কারণ লোকটিকে মেরে ফেলার তার কোনো উদ্দেশ্য ছিল না। এরপর জন উপরে উঠে কলিনকে মৃত অবস্থায় দেখতে পায়, যাতে সে অনেক কষ্ট পায়।
এদিকে রাল্ফ ও তার স্ত্রী নাথানকে এয়ারপোর্টে নিয়ে এসে তাকে বলে, গার্ডরা যদি তোমাকে প্রশ্ন করে আমরা তোমার বাবা মা কিনা, তাহলে তুমি উত্তরে হ্যাঁ বলবে। কিন্তু নাথান গার্ডদের বলে দেয় যে রাল্ফ ও তার স্ত্রী তার বাবা মা নয়, তারা তার মার কাছ থেকে তাকে কিডন্যাপ করে এনেছে। এটি শুনে গার্ডরা রাল্ফ ও তার স্ত্রীকে অ্যারেস্ট করে নিয়ে যায় ও নাথানকে একটি ক্যাম্পে নিয়ে আসে। অ্যালিসন পুনরায় এয়ারপোর্টে এসে নাথানের খোঁজ করতে থাকে, আর তখন একটি লোক এসে অ্যালিসনকে সাহায্য করে নাথানকে খোঁজার জন্য। অ্যালিসন অনেকগুলো ক্যাম্প ঘোরার পর অবশেষে নাথানকে খুঁজে পায় ও তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। পরদিন জনের সাথে অ্যালিসন ও নাথানের অ্যালিসনের বাবার বাড়িতে দেখা হয়। জন অ্যালিসন ও নাথানকে দেখতে পেয়ে তাদেরকে জড়িয়ে ধরে অনেক আনন্দিত হয়। এরপর জন টিভি নিউজে দেখে ক্লার্ক ধূমকেতুটির সবচেয়ে বড় অংশ উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝামাঝি কোনো জায়গায় বিস্ফোরণ ঘটাবে। এছাড়া বিস্ফোরণের হাত থেকে বাঁচার জন্য আশ্রয়কেন্দ্রের একটি ফুটেজ দেখানো হয়, যেটি গ্রিনল্যান্ডে তৈরি করা হয়েছিল মূলত পারমাণবিক বোমার বিস্ফোরণের হাত থেকে বাঁচার জন্য। জন তখন বুঝতে পারে কলিন তাকে গ্রিনল্যান্ড সম্পর্কে যা বলেছিল তা সত্যি ছিল, কারণ এর আগে আমেরিকার সরকার আশ্রয়কেন্দ্রগুলো কোথায় অবস্থিত সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। জন ও অ্যালিসন তখন অ্যালিসনের বাবাকে তাদের সাথে গ্রিনল্যান্ড যাওয়ার অনুরোধ জানায়, কিন্তু অ্যালিসনের বাবা বলে, আজ হোক কাল হোক কিংবা 10 বছর পর আমি তো এমনিই মারা যাব। আমার স্ত্রী মেরি এইখানে মৃত্যুবরণ করেছিল, তাই আমি চাই মৃত্যুর আগে আমার শেষ সময়টুকু এখানেই কাটানোর জন্য। হঠাৎ তারা দেখে ধূমকেতুটির একটি অংশ মাটিতে পড়ে বিস্ফোরণ ঘটায়, যেটির প্রভাব তাদের অবস্থান পর্যন্ত পৌঁছে যায়। জন তখন দৌড়ে নাথানের কাছে আসে দেখার জন্য যে নাথানের কোনো ক্ষতি হলো কিনা। দেখা যায় বিস্ফোরণের ভয়ে নাথান ঘরের ভেতরে বসে কান্না করছে। জন তখন আর এক মুহূর্ত দেরি না করে অ্যালিসন ও নাথানকে নিয়ে কানাডার বর্ডারে যাওয়ার জন্য বের হয়। নাথান তখন তার নানাকে বলে, আমাদের আবার কবে দেখা হবে। অ্যালিসনের বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে নাথানকে বলে, বিস্ফোরণ থেমে গেলে আমি শীঘ্রই তোমার সাথে দেখা করতে আসব ও দুজনে একসাথে ক্রিসমাসে আনন্দ করব। নাথান আসলে এটা বুঝতে পারেনি যে তার নানার সাথে এটাই তার শেষ দেখা। তারা তিনজন এরপর দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে অ্যালিসনের বাবাকে বিদায় জানিয়ে তাদের গন্তব্যে রওনা হয়। যাত্রাপথে তারা রেডিওতে শুনতে পায় ক্লার্ক ধূমকেতুর সবচেয়ে বড় অংশ আর 15 ঘন্টার মধ্যে পৃথিবীতে আঘাত আনবে, যেটির বিস্ফোরণে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে বলে বিজ্ঞানীরা ধারণা করছে। কিছুক্ষণ ড্রাইভ করার পর জন একটি হাইওয়েতে এসে পৌঁছায়, যেখানে কার অ্যাক্সিডেন্টের ফলে ট্রাফিক জ্যাম লেগেছে। এমন সময় ধূমকেতুটির কিছু ধ্বংসাবশেষ সেখানে এসে পড়ে। বাইরে থাকা লোকজন সেটির বিস্ফোরণ থেকে বাঁচতে ছোটাছুটি শুরু করে। জন দ্রুত গাড়ি ঘুরিয়ে বিস্ফোরণ থেকে বাঁচার জন্য একটি ব্রিজের নিচে চলে আসে। হঠাৎ সেখানে থাকা একটি গাড়িতে আগুন লেগে যায়। জন তখন জীবনের ঝুঁকি নিয়ে সেই গাড়িতে থাকা লোকটিকে বাঁচাতে সেখান থেকে বের করে আনে, যার ফলে তার হাত পুড়ে যায়। এরপর জন অ্যালিসন ও নাথানকে নিয়ে পুনরায় রওনা হয় কানাডার বর্ডারের উদ্দেশ্যে। যাওয়ার পথে তারা রেডিওতে শুনে খুব শীঘ্রই ক্লার্ক ধূমকেতুর সবচেয়ে বড় অংশ পৃথিবীর দিকে ধেয়ে আসছে এবং এটি ডাইনোসর প্রজাতিকে যে গ্রহাণুটি ধ্বংস করেছিল তার চেয়েও কয়েক গুণ বড়। এছাড়া এটির আঘাতে 1000 ফুট উচ্চতার সুনামি এবং শব্দের চেয়েও গতিসম্পন্ন ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে, যা সবকিছু লণ্ডভণ্ড করে ফেলবে। বিজ্ঞানীরা বলছে নেক্সট বিস্ফোরণে পৃথিবীর প্রায় 75% প্রাণীকুল ধ্বংস হয়ে যাবে। জন অবশেষে কানাডার বর্ডারে চলে আসে। তখন সে দেখে একটি জেট বিমান আকাশে উড়ার প্রস্তুতি নিচ্ছে। জন বিমানটিকে আটকানোর জন্য গাড়ি নিয়ে সেটির সামনে এসে থামায়, যার ফলে বিমানের পাইলট বিমান থেকে বের হয়ে জনের উপর রেগে যায়। জন তখন পাইলটকে অনুরোধ করে তাদের তিনজনকে বিমানে তোলার জন্য, কিন্তু পাইলট জনকে বলে বিমানে অলরেডি ক্যাপাসিটির তুলনায় বেশি প্যাসেঞ্জার তুলে ফেলা হয়েছে। তাদের তিনজনকে তোলা হলে বিমান ওভারলোড হয়ে ক্র্যাশ করার সম্ভাবনা আছে। জন পাইলটকে তখন বলে তাহলে অ্যালিসন ও নাথানকে অন্তত তোলা হোক, কিন্তু অ্যালিসন জনকে ছাড়া বিমানে উঠতে রাজি হয় না। অবশেষে বিমানের পাইলট বাধ্য হয়ে তাদের তিনজনকেই বিমানে ওঠার অনুমতি দেয়। জন, নাথান ও অ্যালিসন বিমানে ওঠার পর পাইলট গ্রিনল্যান্ডের উদ্দেশ্যে বিমান ছেড়ে দেয়। কিছুক্ষণ পর তাদের বিমানটি গ্রিনল্যান্ডের কাছে এসে পৌঁছায়। সকলে উপর থেকে গ্রিনল্যান্ডের সৌন্দর্য উপভোগ করছিল। এমন সময় ধূমকেতুটির একটি অংশ গ্রিনল্যান্ডে আঘাত করে, ফলে সেখানে বিস্ফোরণের সৃষ্টি হয় এবং এই বিস্ফোরণের প্রভাবটি তাদের বিমানে এসে আঘাত করে, যার কারণে জনদের বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে ল্যান্ড করে। সবাই এরপর বিমান থেকে নেমে পড়ে। জন বিমানের পাইলটের কাছে গিয়ে দুইজন পাইলটকেই মৃত অবস্থায় দেখতে পায়।
আকাশ থেকে এমন সময় ধূমকেতুটির ধ্বংসাবশেষের বিষাক্ত ছাই তুষারের মতো পড়তে থাকে। সবাই মুখে হাত দিয়ে সেটি থেকে বাঁচার জন্য চেষ্টা করতে থাকে। কিছু দূর হাঁটার পর তারা একটি আর্মি বেস ক্যাম্প দেখতে পায়। সেখানে থাকা সোলজাররা সকলকে গাড়িতে তুলে বাংকারের কাছে চলে আসে। আর তখনই জন আকাশে তাকিয়ে দেখে ধূমকেতুটির অনেকগুলো অংশ তাদের খুব কাছাকাছি কয়েকটি জায়গায় বিস্ফোরণ ঘটিয়েছে। এরপর জন, নাথান, এলিসন ও বাকি লোকগুলো দ্রুত মাটির নিচে বাংকারের মধ্যে প্রবেশ করে। সোলজাররা সবাইকে সতর্ক করে বলে আর মাত্র 1 মিনিট পরেই ধূমকেতুর সবচেয়ে বড় অংশটি পৃথিবীতে আঘাত আনতে চলেছে। তারা সবাইকে বিস্ফোরণ থেকে সুরক্ষিত থাকার জন্য মাটিতে বসে পড়তে বলে। জন, নাথান ও এলিসন সোলজারদের কথা মতো মাটিতে বসে পড়ে। আর তখনই ক্লার্ক ধূমকেতুর সবচেয়ে বড় অংশটি পৃথিবীতে পড়ে, যার ফলে প্রচণ্ড বিস্ফোরণের সৃষ্টি হয় এবং পুরো পৃথিবী নড়তে থাকে। এমন সময় ফ্ল্যাশব্যাকে আমরা জন, এলিসন ও নাথানের অতীতে কাটানো কিছু আনন্দময় স্মৃতির দৃশ্য দেখতে পাই। এদিকে দেখা যায় শক্তিশালী ধূমকেতুটির বিস্ফোরণে পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছে এবং অনেক মানুষ মারা গিয়েছে। 9 মাস পর আশ্রয়কেন্দ্রের দরজা খোলা হয়। জন ও বাকিরা বের হয়ে চারদিকে শুধু ধ্বংসস্তূপ দেখতে পায়। এমন সময় জন আকাশে দুটো পাখি উঠতে দেখে, যা থেকে সে বুঝতে পারে পৃথিবীতে এখনও প্রাণের অস্তিত্ব টিকে আছে। জন ও বেঁচে থাকা বাকি লোকগুলো তখন ধ্বংস হওয়া পৃথিবীকে পুনরায় গড়ে তোলার জন্য সামনে এগিয়ে যায়। আর এখানেই এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে।